আহ, গপ্প আর যুক্তিতর্কের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক গল্পটির দ্বিতীয় পর্ব পড়লাম। আজকের পর্বেও আমরা দেখতে পাই যে আরেকটা অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, যেই দেবীর সাথে, যে যোগিনীর সাথে পরিচয় হয়েছিল, সেও আসলে তার জেলাসির ব্যাপারটা এতটাই গভীর ছিল, যখন অন্য একটা সাঁওতাল মেয়ের সাথে পরিচয় হয় সেই জিনিসটা খুব সহজভাবে নিতে পারে নাই। এইটা আসলে মানে এই 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 ক্যারেক্টারটা, মানে প্রেমের ব্যাপারটা আসলে এতটাই দুইজনের ব্যাপার, এখানে আসলে কোনো অন্য কেউ চলে আসলে এটা আসলে যে ধরনের জেলাসি তৈরি করে, সেটা শুধু মানুষের ক্ষেত্রে না, আমরা যোগিনীদের ক্ষেত্রেও দেখলাম। সো শামীম ভাই এই ব্যাপারে কিছু বলতে চান এই 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 গল্প সম্বন্ধে? তারানাথ তান্ত্রিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প। আমরা জানি যে এটা একটা হরর গল্প, মানে ভূতের গল্প, আমরা যেভাবে আসলে ফিল করে আসছি গল্প পড়ার আগে থেকে। কিন্তু গল্প পড়তে পড়তে গিয়ে কোথাও আমার মনে হয়নি যে এটা ভূতের গল্প। তন্ত্র মন্ত্র আসলে সম্পূর্ণ তো বিশ্বাসের জায়গা। সে বিশ্বাস করতে চায় আবার চায় না। আমার কাছে যেটা মনে হলো, তন্ত্রমন্ত্র সে বিশ্বাস করে তো করে না। আর এই যে বললেন যে প্রেমের যে জায়গাটা, দেবদেবীদের মধ্যেও প্রেমের সম্পর্ক হয় তাহলে, হ্যাঁ, এবং তারা সত্যিকার অর্থে জেলাস। এই জায়গাগুলো ভালো লেগেছে। আশা করছি যারা দেখবেন, যারা শুনবেন, শ্রোতা আছেন, আমাদের গল্প ভালো লাগবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের হুমায়ুন আহমেদের একটা মিল আছে এই জায়গাটায় অন্তত। সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ খুব মানে সায়েন্টিফিক মানুষ ছিলেন। মানে উনি তো নিজেই মানে পদার্থবিজ্ঞানের ছাত্র, প্লাস উনি ভূত বিশ্বাস করতেন না। উনি বলতেন ভূত বিশ্বাস করতেন না, কিন্তু উনি আবার নুহাশপল্লীতে ভূতের জন্য আলাদা ঘর করছেন। হ্যাঁ, সো উনিও কিন্তু এই বিশ্বাস অবিশ্বাসের একটা দোটানায় ছিলেন। এখানে মানে লেখকদের মধ্যে কিন্তু এই জিনিসটা সবসময় চলতে থাকে, যেখানে এখানে বিভূতিভূষণের এই জায়গাটা কিন্তু আসছে যে উনি একবার বিশ্বাস করছেন, আবার শেষে যখন আমরা দেখলাম যে উনি ট্রামে উঠছেন, যখন সাধারণ জীবনে উনি প্রবেশ করলেন, তখন তো ওনার কাছে আসলে সব কিছু অবিশ্বাস্য মনে হচ্ছে। হ্যাঁ, মানে একবার বিশ্বাস করছেন, মানে যখন উনি ওই জগতে চলে যাচ্ছেন তখন উনি সেটাকে বিশ্বাস করে নিচ্ছেন, আবার যখন উনি বাস্তবে ফিরে আসছেন তখন ভাবছেন না, আসলে এটা মানে বিশ্বাস করার মতো কিছু না। তো এই দোটানা কিন্তু তাদের মধ্যে, আমি লেখকদের মধ্যে দেখছি। আসলে এটা খুব মজার একটা বিষয়। লেখক যখন আসলে মানে কখনো লিখতে বসে, তখন আসলে উনি আমার আমার কেন জানি মনে হয় উনি আসলে যুদ্ধ করে, মানে তার চিন্তা নিয়ে। হয়তো যখন সে কল্পনায় ঢুকে যায়, সে কল্পনায় ওই ঢুকে গিয়ে যুদ্ধ করতেছে যে আসলে এই জিনিসটা যদি আসলেই হইতো তাহলে কিভাবে কি যাইতো। পরে যখন রিয়েলিটিতে চলে আসে তখন সে জিনিসটাকে ওভারকাম করে যে এইভাবে করতে পারে। কিন্তু যখনই সে আমার কেন জানি মনে হয়, আমার পার্সোনালি, যখন সে কল্পনাতে ঢুকে এইভাবে ভৌতিক, সে খুবই মানে সুন্দর করে, যেটা হুমায়ুন আহমেদের কথা বললেন আপনি, মানে ওনারা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতো। একদম জিনিসটা মনেই হচ্ছে যে না, এটা আছে কোনো একটা জায়গায়, আমরা হয়তো দেখা পাবো। এভাবেই মানে লেখকরা আসলে এটা নিয়ে আসলে খুব এই যুক্তিতক্ক গপ্প এগুলো নিয়েই আর কি আছে, আর কি লেখকরাও আছে, আমরা নেই শুধু, লেখকরাও আছে যে যার মাধ্যমে তারা লেখার চেষ্টা করে জিনিসটা। আমার মামার বাড়ি হলো চট্টগ্রামে বোয়ালখালী থানার। তো ওখানে আমাদের একটা পুরনো মন্দির আছে, মেধাসমণি আশ্রম, খুবই পুরনো মন্দির। তা ওইখানে আমি দেখি নেই, আমি খুব রেফারেন্স যে আমি দেখছি সেটাও না, আমি দেখি নেই, আমি শুনেছি একটা 2টা তাল গাছ ছিল এবং সেটা নাকি রাত 2টার পর আগুন জ্বলে উঠতো ওই তাল গাছে, কিন্তু ভোর ভোর হলে পর সেটা নিভে যেত। এটা নাকি অনেকে দেখছে, কিন্তু আমি এখন আমার জীবন দশা এখন পর্যন্ত দেখার সৌভাগ্য হয় না, আর তাল গাছটাও নাই। আমার খুব দুঃখ লাগতেছে, যদি থাকতো হয়তো দেখার সৌভাগ্য আমার হতো। আমি এরকম শুনছি গল্প। রাইট, এরকম তালগাছ নিয়ে আসলে অনেকেরই হয়তো অভিজ্ঞতা আছে, বা এই ধরনের ঘটনা হয়তো আমরা নিজেরা অনেক সময় শুনি নাই, কিন্তু আসলে দাদা দাদির মুখে বা সিনিয়রদের মুখে হয়তো শুনেছি। আমার নানার বাড়িতে এরকম তাল গাছের একটা ইস্যু ছিল, এবং রাতের বেলা মানে আমরা যদি নানার বাড়িতে বেড়াতে যেতাম তখন রাতের বেলা আমাদের একা বাইরে বের হতে দিত না। সো সাথে কেউ যাইতো, আমরা ছোটো ছিলাম, গেলে হয়তো ভূত ধরবে। এবং এই কথা খুব প্রচলিত ছিল যে রাতের বেলা ওই দুই তাল গাছের দুই পা দিয়ে মাঝখানে দাঁড়ায় থাকে, এই মাঝখান দিয়ে যদি কেউ যায় তাহলে আসলে সে জীবিত থাকে না। যাই হোক, এই ধরনের অনেক ঘটনাই হয়তো আপনাদের অনেকের ক্ষেত্রে শুনেছেন, দেখেছেন, বা
গল্পে পড়েছেন। এই ধরনের কেউ হয়তো বিশ্বাস করেন, কেউ হয়তো বিশ্বাস করেন না, কিন্তু বিভিন্ন লেখায়, সিনেমায়, নাটকে আমরা আসলে এই ধরনের ঘটনা হয়তো দেখতে পারি। আপনাদের অনুরোধ করব, আমাদের গপ্প আর যুক্তিতর্কের পেজে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন। এই ধরনের ভৌতিক গল্প সহ বিভিন্ন ধরনের গল্প আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন। সাথেই থাকুন। ধন্যবাদ।